দুঃখ আছে, দৈন্য আছে, দুশ্চিন্তা আছে বলেই জীবন এত বৈচিত্র্যময়। আমাদের ব্যস্ত জীবনের বুননের মাঝে অবিচ্ছেদ্য এক অংশই যেন হয়ে দাঁড়িয়েছে কোনো না কোনো অসুস্থতা। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি ডাক্তার নোভা। পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprc advanced pain treatment এই ঠিকানায়। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে হাঁটু ব্যথার চিকিৎসা নিয়ে কথা বলবো। তার আগে প্রথমেই আমি জানতে চাচ্ছি যে হাঁটু ব্যথার কারণ কি কি? ধন্যবাদ। আসলে হাঁটু এমন একটা জোড়া, আমরা যে আমার প্র্যাকটিসে এবং সারা ওয়ার্ল্ডে যে রিসার্চ আছে, হাঁটুর অন্যতম সমস্যা হচ্ছে হাড় ক্ষয়জনিত সমস্যা, যেটা আমরা ডাক্তারি ভাষায় অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এবং অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত একটু বয়স বাড়ার সাথে সাথে হয়ে থাকে। যাদের বয়স 35 বা ততোর্ধ্ব তাদেরই সাধারণত এই অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে। এবং আপনারা জানেন যে এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি এবং এই কমপ্লেইনটে বেশি আসে, যে অনেক সময় রোগীরা এসে বলে যে আমার হাড় ক্ষয় হয়েছে বা হাড় বেড়ে গিয়েছে। দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এবং অস্টিওআর্থ্রাইটিস রোগী ডে বাই ডে বেড়েই চলছে। এটা হচ্ছে হাঁটু ব্যথার সবচেয়ে প্রধান কারণ, যেটা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস। তাছাড়া অন্যান্য আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা বিভিন্ন আরও আর্থ্রাইটিস আছে, যেটা আমরা সেরো পজিটিভ বা নেগেটিভ আর্থ্রাইটিস বলে থাকি, তার থেকেও হাঁটু ব্যথা হতে পারে। তবে ইটসেলফ অস্টিওআর্থ্রাইটিসে শুধু হাঁটু ব্যথা মানে শুধু হাঁটু ব্যথাই হয়ে থাকে, কিন্তু অন্যান্য যে আর্থ্রাইটিসগুলো আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসে শুধু হাঁটুতে ব্যথা হবে না, ব্যথা কিন্তু শরীরের অন্যান্য জোড়া হতে পারে। মানে হাঁটু ব্যথার সাথে আঙ্গুলে ব্যথা হতে পারে, পায়ের আঙ্গুলে ব্যথা হতে পারে, আমরা যেটা পলিআর্থ্রালজিয়া বলে থাকি, বা মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, মানে শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে যখন ব্যথা হয়। হ্যাঁ, তো সেটা হতে পারে অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে। তো হাঁটু ব্যথার মূলত অস্টিওআর্থ্রাইটিস কারণ। তাছাড়া অন্য আর্থ্রাইটিস ছাড়াও আরও বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হতে পারে। যেমন আপনার যদি কেউ আঘাত পায়, যেমন এখন খেলা চলছে, ক্রিকেটাররা তারাও কিন্তু আঘাত পেয়ে অনেক সময় আমাদের কাছে আসে। ফুটবল প্লেয়ার হতে শুরু করে স্পোর্টসে যারা আছে প্রায় হাঁটুতে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। হাঁটুর ভিতরে ইম্পর্টেন্ট কিছু লিগামেন্ট থাকে, যেটা আমরা বলি ক্রুসিয়েট লিগামেন্ট, এবং দুটো হাড় উপরে যে ফিমার এবং টিবিয়া যে জায়গায় বসানো থাকে, সেখানে একটা কুশন টাইপ সাবস্টেন্স আছে। দিস ইজ আমরা মিনিসকাস বলে থাকি, সেকেন্ডারি কার্টিলেজ, যার কারণে শরীরের ওজন হাঁটুর উপরে যখন পড়ে বা আমরা যখন দাঁড়াই, তখন কিন্তু একটা হাড়ের সাথে আরেকটা ঘর্ষণ লেগে ভেঙে যাওয়ার কথা বা ইনজুরি হওয়ার কথা, কিন্তু ওই কুশনের কারণে ইনজুরিটা হয় না বা প্রিভেনশন হয়। কিন্তু কেউ কোনো কারণে যদি ইনজুরি হয়, আঘাত পেয়ে পড়ে যায়, বা খেলতে গিয়ে হয়, বা রোড অ্যাক্সিডেন্ট হতে শুরু করে, অন্যান্য কাজে অনেক সময় প্রফেশনালি হ্যাজার্ড হতে পারে। সাজেস্ট কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন নিচে হাঁটু গেড়ে বসে কাজ করতে হয়। কিছু পেশা আছে, যেমন যারা ওয়েল্ডিংয়ের কাজ করে, ডে লেবার বা বিভিন্ন মেকানিক্যাল কাজ করতে হয়, বা স্পেশালি মধ্যপ্রাচ্যে আমাদের অনেক রোগী আছে যারা হাঁটুর সমস্যা নিয়ে আসে, যে তারা ওখানে দেখা যায় যে বিভিন্ন পেশাগত কারণে হাঁটু ব্যথা হতে পারে। যে হাঁটু গেড়ে বসে বসে কাজ করা বা ফ্লোরে বসে দীর্ঘ সময় কাজ করা, তা থেকে হাঁটুতে বিভিন্ন রকম ইনজুরি হতে পারে, যেটা আমরা বলছিলাম যে যেমন মিনিসকাস ইনজুরি হতে পারে, ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। ছিঁড়া আবার বিভিন্ন টাইপের হতে পারে। একটা হচ্ছে পার্শিয়াল টিয়ার বা কমপ্লিট টিয়ার, এক্স্যাক্টলি বিভিন্ন রকম টিয়ার হতে পারে। নট অনলি দ্যাট, যে হাঁটুর চারপাশে আবার কিছু বাইন্ডিং লিগামেন্ট থাকে, যেমন আপনার ফিবুলার কোলেটারাল লিগামেন্ট, টিবিয়াল লিগামেন্ট, এগুলো হচ্ছে বাইন্ডিং কিছু লিগামেন্ট আছে, যার থেকেও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। অনেক সময় কোমরের ব্যথাও কিন্তু, বা কোমরের সমস্যা থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে। অথবা পিছনে নিচে যে কাপ মাসেলস আছে পায়ের, ওখান থেকেও রেফার্ড পেইন, আপনার হাঁটুর পিছনে ব্যথা আসতে পারে, যেটা আমরা পপ্লেটিয়াল ফোসা বলে থাকি, ওই রিজনে ব্যথা হতে পারে। হাঁটুতে কিছু আপনার যেটা লিম্ফ নোড থাকে, যেমন বার্সা থাকে, কিছু বার্সা থাকে, যেমন হাঁটুর উপরে, পিছনে, নিচে, তো এগুলোতে ইনফ্লামেশন হয়ে কিন্তু বার্সাইটিস হতে পারে, তা থেকে হাঁটুতে ব্যথা বা বিভিন্ন সমস্যা হতে পারে।
আর কিছু জিনিস আছে কনজেনিটাল, মানে যেটা হচ্ছে জন্মগত, বা সে রুগী জন্মের পরই হাঁটু এরকম নিয়ে আসে। যেমন হাঁটু রিকারবেটাম আসতে পারে। রিকারবেটামটা হচ্ছে হয়তো মার ইউটারাসে বাচ্চা যখন থাকে সে ভুল অবস্থানে ছিল। আমাদের হাঁটু যেভাবে থাকার কথা তার হাঁটুটা মনে হয় যে আমাদের হাঁটু আমরা বসলে সামনের দিকে থাকে, তার হাঁটু পিছনে চলে যাবে। দিস ইজ জেনু রিকারবেটাম। তার জন্মগত এই সকল সমস্যা নিয়েও কিন্তু হাঁটু পরবর্তীতে হয়তো কারেকশন করার পরেও কিন্তু আবার হাঁটুর বিভিন্ন সমস্যা হতে পারে। যেন ভ্যারাস এবং ভ্যালগাম অ্যানাদার টু ডিফর্মিটি, তা থেকে হতে পারে। প্রফেশনাল আমি যেটা বলছিলাম, বিভিন্ন জুতো ব্যবহার থেকে হাঁটুতে সমস্যা হতে পারে, অতিরিক্ত ওজন থেকে হাঁটুতে সমস্যা হতে পারে। আবার অনেকে আছে যে আমি তো কিছুই করি না, আপনার এই যে আমি এতগুলো কজ বললাম তার ভিতরেও নাও পড়তে পারে। যারা সারাদিন ডেস্কে বসে কাজ করে, এসি রুমে থাকে, তাদের কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে। মানে লটস অফ বলা হয় যে জীবনে কখনো হাঁটু ব্যথায় ভুগিনি এরকম মানুষ মনে হয় পাওয়াই যাবে না। অবশ্যই পার্টিকুলারলি এইজিং এর সাথে মনে হয় এটার একটা সম্পর্ক বেশি আছে, সেটা রিলেশন। যদি একটু বলতেন। যে অবশ্যই, যে এই যেটা আমরা শুরুতে বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা হাড় ক্ষয়জনিত রোগী বলে থাকি, এবং সবচেয়ে বেশি হাঁটু ব্যথার রোগী হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। প্রথমে যেটা হয় সাধারণত এইজের 35 বা 30-এর উপরে গেলে এটা হয়। আরেকটা হচ্ছে অনেক সময় এইজও একটা ফ্যাক্টর হয় না, অনেক সময় দেখা যায় যে হাঁটুতে আঘাত পেলে, কোনো কারণে হাঁটুতে আঘাত পেলে হয়তো ওখানে কোনো লিগামেন্ট ইনজুরি হয় নাই বা মস্কাই নেই বা কিছু হয় না, বাট এক পর্যায়ে যত 5-6 বছর পরে দেখা যায় যে ওখানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। যেটা অস্টিওআর্থ্রাইটিসের মূল কারণই তাই যে এজিং প্রসেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো ইনজুরি থেকে হতে পারে। নাম্বার 3 হচ্ছে এনি অ্যানাদার আর্থ্রাইটিস থেকে সে কিন্তু কনভার্ট হয়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যা ওখানে দেখা যায় যে জোড়ার ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে বা যে পিচ্ছিল যে পদার্থটা, এটা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ক্যাপসুল, মেমব্রেন, এগুলো আসলে আপনার ফাইব্রোসিস হয়ে যেতে পারে, ইনফ্লামড হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কাছে অনেক সময় রুগী আসে শুধু একটা হাঁটু ব্যথা এবং ফুলা, আর একটা হাঁটুতে ব্যথা আছে কিন্তু কোনো ফুলা নেই। এই বিষয়ে আমরা আরো জানবো, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ জুয়েল শেখ, নারায়ণগঞ্জ থেকে বলছি। জি, আপনার সমস্যার কথা বলুন। আমার এই হাঁটুর নিচে পায়ের যে মাংসটা আছে না, আপনার ওই যে কাপ মাংসটা মাসল। ভিতরে হঠাৎ করে শুয়ে থাকলে অনেক সময় দেখা যায় টান খেয়ে থাকে, মানে শক্ত হয়ে যায়, কিন্তু ওই সময় পা লওয়াইতে পারি না। একজন স্যারের সাথে একটু কথা বলতেছিলাম। আপনার কি কোমর ব্যথা আছে? না, কোমর ব্যথা নাই। বয়স কত? আমার বয়স কত, 32 হবে, 32-33। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার পা কাপ মাসেল ব্যথা বা হাঁটুর নিচে যে মাংসপেশি, এটাতে ব্যথা হয় এবং টান লেগে আসে বা খিচে ধরে আসে। এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম। এক্স্যাক্টলি। এটা আসলে সাধারণত হাঁটুর সমস্যা থেকে হয় না। সাধারণত আমরা মাসেলসের অনেক কারণ থাকে, যে কাপ মাসেলস যে আপনার নার্ভ সাপ্লাই, এটা কিন্তু বেসিক্যালি কোমর থেকে আসে। অনেক সময় রোগীর কমপ্লেইন কিন্তু কোমর ব্যথা নাও থাকতে পারে। আমরা কাপ মাসেল এই জাতীয় সমস্যা যখন পেয়ে থাকি তখন কিছু টেস্ট করে দেখি, স্পেশালি এসএলআর টেস্ট, আমরা ফিজিক্যালি টেস্টগুলো করলে বুঝতে পারি। তাছাড়া মাসেলসের ইটসেলফ প্রবলেম হতে পারে, যেমন মায়ালজিয়া, তা থেকে হতে পারে, অথবা কিছু ইউরিক অ্যাসিড থেকে অনেক সময় এই সমস্যাগুলো হতে পারে। মানে ইউরিক অ্যাসিড লেভেলটা যদি বেড়ে যায় তা থেকে এটা হতে পারে, যেটা বিভিন্ন খাবারের থেকে হয়ে থাকে। তো আমার মনে হয় ওনার যে সমস্যাটা, এটা বেসিক্যালি মেকানিক্যাল সমস্যা। এটা অনেক সময় শোয়ার ভঙ্গি ভুল থেকেও এটা হতে পারে। এক পর্যায়ে রোগী কিন্তু পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, এই জাতীয় সমস্যা আসতে পারে। এটা একটা সেকেন্ডারি কমপ্লিকেশন অথবা কনসিকুয়েন্স অফ এ ডিজিজ। তো দর্শক, আমার মনে হয় আপনার কোমরের একটা এমআরআই করে ফেলা দরকার, অথবা আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিসটা করতে হবে। কারণ কাপ মাসেলে যে পেইন হওয়া, টেনে ধরা, এটা সাধারণত হাঁটুর সমস্যা থেকে হয় না, এটা কোমর থেকে হয়ে থাকে, অথবা মাসেলে ইটসেলফ ওই জায়গার লোকাল সমস্যা থেকে হতে পারে। আপনার যে বিছানা আছে, বিছানাটা শক্ত সমান বিছানা যেন হয়, একটা তোষক থাকবে এবং উঁচু নিচু যেন না থাকে। অবশ্যই খাটে আপনাকে শোয়ার বিছানা খাট হতে হবে। এইটা কারেকশন করে দেখেন, না হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর এর মধ্যে আপনার ওই কাপ মাসেলে কিছু গরম শেক দিয়ে দেখতে পারেন, কিছু ব্যথানাশক মলম কিনে ওখানে ব্যবহার করে দেখতে পারেন। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সোহানা বলছি চিটাগাং থেকে। জি, জি, আমার অনেক দিন ধরে হাঁটুতে কোমরের দুইটাই ব্যথা। আমি অনেক ডাক্তার দেখানো হচ্ছে, ঢাকাতে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু
থেরাপি দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই মানে ব্যথাটা কমে না, একটু জার্নি করলেই ব্যথাটা বাড়ে। আপনার বয়স কত? আমার 38। 30। ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে। আমি এমআরআই করাইছি, এমআরআই করাইছি কোমরে। জি, কি কি আসছে এমআরআই? কি সমস্যা? উনি কমফোর্ট হাসপাতালের ডাক্তার, উনি বলছেন যে ডিস্ক নাকি, এটা আমি বুঝি না, সেটা প্রবলেম আছে। জি, জেলগুলি বের হয়ে গেছে। আচ্ছা, আপনি কি হাঁটু ভেঙে বসতে পারেন নিচে? হাঁটু ভেঙে বসতে পারি, কিন্তু অনেকক্ষণ বসে থাকলে দাঁড়াতে কষ্ট হয়। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার যে সমস্যা, এটা পিএলআইডি কোমরের সমস্যা আছে, সেটা থেকে কোমর ব্যথা হয়, পাশাপাশি যেটা আমি বলছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা, এটাও কিন্তু ওনার দুইটাই অ্যাট এ টাইমে ডেভেলপ করছে। আর শুধু যে পিএলআইডি থেকে কোমর ব্যথা হয় তা না, হাড় ক্ষয়জনিত সমস্যা থেকেও বা আর্থ্রাইটিস থেকেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। আর্থ্রাইটিস যেমন হাঁটুতে হয়, সেম আর্থ্রাইটিস কোমরে হতে পারে। ওটা আমরা এক্সরে করলেই বুঝতে পারি, অথবা এমআরআইতে ক্লিয়ার চলে আসে। আর এই চিকিৎসা, এই রোগের কনসিকুয়েন্স হচ্ছে আপনার আস্তে আস্তে দেখা যায় যে অনেক সময় ব্যথা পায়ে চলে যাবে, পা অবশ লাগবে, ভার হয়ে আসবে, এই জাতীয় কমপ্লেন রোগীর আসতে পারে। অনেক সময় লোকাল পেইন আসতে পারে, মানে শুধু হাঁটুতে ব্যথা বা শুধু কোমরে ব্যথা। তো দর্শক, আমার মনে হয় আপনার যে সমস্যাটা, এটা আর্থ্রাইটিস জনিত এবং পিএলআইডি। আর পিএলআইডির রোগের কোমরের সমস্যাটা এক, আর হাঁটুর সমস্যাটা আরেক। দুটো চিকিৎসাই প্রায় কাছাকাছি, যেটা আমরা রিহ্যাব থেরাপির কথা বলে থাকি, কিন্তু এখানে চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন হবে, থেরাপিও বিভিন্ন রকম। অনেকের ধারণা যে থেরাপি মানে হচ্ছে সেক দেওয়া, থেরাপি কোমর হাঁটু ব্যথার ক্ষেত্রে যা হবে কোমরেও তাই হবে, এরকম মানুষের একটা ধারণা আছে। আসলে থেরাপি, এটার বাংলা অর্থ হচ্ছে চিকিৎসা। এবং এই থেরাপি বলতে আমরা যে থেরাপির কথা বলি, রিহ্যাব বা ফিজিওথেরাপি, এটা হচ্ছে এমন কিছু চিকিৎসা পদ্ধতি যে বাত ব্যথা বা এই সকল রোগের চিকিৎসা করে থাকি, যেখানে আমরা বিভিন্ন যন্ত্রের ব্যবহার করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি। এবং এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা সারাদিন কাজ করছি, দিস ইজ এক্সারসাইজ, বাট দিস ইজ, আমরা যে থেরাপিগুলো দিই, এটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। এটা ডাক্তারের উপর নির্ভর করে, কোন ডাক্তার কিভাবে তার রোগীকে থেরাপি দিবে। এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম থেরাপি হয়ে থাকে। তো দর্শক, আমার মনে হয় আপনার সঠিক যদি আপনি রিহ্যাব চিকিৎসা করতে পারেন, এই সমস্যাটা চলে যাবে। ইন দ্য মিন টাইম আপনি ব্যথায় গরম শেক দিয়ে দেখতে পারেন, অথবা বিছনা, যে আমরা বলছি বারবার, বিছনা কারেকশন করা বা নিচে বসে অনেকক্ষণ কাজ না করা, এই জাতীয় কিছু নিয়মকানুনগুলো আপনি অভ্যস্ত হন, পাশাপাশি আপনি সঠিক জায়গায় রিহ্যাব থেরাপি দেন, আশা করি এটা চলে যাবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি রূপা মুন্সিগঞ্জ থেকে বলছি। জি জি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ, আমার সমস্যা, আমার দীর্ঘদিন যাবত মাথায় ব্যথা। জি, দীর্ঘদিন যাবত মাথায় ব্যথা। আমি ল্যাবে আমদাদ স্যারকে দেখাইছি, কিন্তু কোনো আর কি সলিউশন পাইতেছি না। আপনার কি মাজা ব্যথা সম্পর্কে ইয়া আছে যে আপনি জানেন কেন মাজা ব্যথা হচ্ছে বা কোমর ব্যথা? হ্যাঁ। কি বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার বলেছে যে আমার দুই যে মেরুদণ্ডের দুই এই সাইডে বাঁ দিকে নাকি দুই হাড়ের ডিসটেন্স কমে গেছে। ডিসটেন্স কমে গেছে। আচ্ছা, এই ব্যথা কি পায়ে যায়? আপনার কোমর ব্যথা কি পায়ের দিকেও যায়? হ্যাঁ, আমার হাঁটুতেও ব্যথা হয়। হুম। আচ্ছা, আপনি এখন আমার হাঁটুতেও ব্যথা হয়। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন আপনি? এখন এটা যে কোনো সলিউশন স্যার, আমি তো অনেক ডাক্তার দেখাইছি। তা আপনি এতদিন কি চিকিৎসা নিয়েছেন, এই যে দীর্ঘদিন ব্যথা ভুগছেন? তো পেনকিলার দিত, যে ল্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ দিত, ওষুধ খেয়ে কি ম্যানেজ করেছেন? জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনাকে। দর্শক, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি। আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরটা দেব একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে।
স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটা দিয়ে শুরু করব। যে ওনার সমস্যা দুটো, একটা হচ্ছে কোমর ব্যথা, একটা হচ্ছে হাঁটু ব্যথা। আর উনি হয়তো দীর্ঘদিন চিকিৎসা করছে। আসলে ব্যথা, যে কোনো ব্যথার হচ্ছে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, যে কেন কোমর ব্যথা হয় বা কেন হাঁটু ব্যথা হয়। আমরা যে কোমর ব্যথার বেশিরভাগ কারণ আমরা এর আগে বিভিন্ন প্রোগ্রামে বলেছি, মেকানিক্যাল ব্যাক পেইন বা কোমরের ডিস্কের সমস্যাটাই সবচেয়ে বেশি পেয়ে থাকি। পাশাপাশি আজকে যে কথা বলছি হাঁটুর যে সমস্যা, যেটা অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয়জনিত সমস্যা। তো এটা একটা এজিং প্রসেস, বয়সজনিত আস্তে আস্তে তৈরি হয় বা অন্য আর্থ্রাইটিস থেকে ওটা হতে পারে। উনিও একই জাতীয় সমস্যায় ভুগছেন এবং হয়তো দীর্ঘদিন বিভিন্ন ওষুধ খেয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন। আসলে ওষুধে যেহেতু কাজ হচ্ছে না, ওনাকে এখন রিহ্যাবে যেতে হবে। রিহ্যাবিলিটেশন ইজ এ প্রসেস অফ ট্রিটমেন্ট এবং এক্ষেত্রে প্রয়োজন হলে কিছুদিন হসপিটালাইজড হয়ে ওনাকে একটা এক্সক্লুসিভ চিকিৎসায় যেতে হবে। এবং আমরা এই রোগীদেরকে কমপ্লিট বেড রেস্টে রেখে কোমর এবং হাঁটুর অ্যাট এ টাইমে চিকিৎসা করে থাকি। সাধারণত কোমরে বিভিন্ন প্রকার রিহ্যাব থেরাপি আছে, এগুলো করতে হয়। হাঁটুর করতে হয়, অনেক সময় ওজন বেশি থাকলে কমিয়ে ফেলা, ব্যাক মাসেলসের স্ট্রেংথ বাড়ানো, মাসেলসের আপনার বায়োমেকানিক্স কারেকশন করা। অনেক সময় আমরা কোমরের ব্যথা রোগী নিয়ে আসে যে ব্যথা আছে বা নেই এমন হতে পারে, কিন্তু ব্যাক মাসেল একদিকে কোমর কাত বা বেঁকে গিয়েছে, যেটা আমরা স্কোলিওসিস বলে থাকি, বা কাইফোসিস বা লর্ডোসিস, এই জাতীয় ডিফর্মিটি আসতে পারে। তো ডিফর্মিটিও পাশাপাশি আপনার কারেকশন করতে হবে। এটা এই যে ওষুধ খেয়ে খেয়ে আসলে ডিফর্মিটি কখনো কারেকশন করা যাবে না। তো আমার মনে হয় দর্শক, আপনি এই জাতীয় পদ্ধতিতে যদি যেতে পারেন তাহলে এই সমস্যাটা চলে যাবে। আর দীর্ঘদিন পেইন কিলার যেহেতু খেয়েছেন বা রেজাল্ট আসতেছে না, তাহলে আপনাকে আরও আপডেট চিকিৎসায় যেতে হবে। না হলে হয়তো এই সমস্যা বাড়তে বাড়তে এক পর্যায়ে আপনাকে অপারেশনও যেতে হতে পারে। হাঁটু ব্যথা যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে সেক্ষেত্রে কি মানে কনসিকুয়েন্সটা কি হতে পারে? কনসিকুয়েন্স হাঁটু পা অবশ্য হয়ে যেতে পারে বা প্যারালাইসিস হয়ে যেতে পারে, পায়ের মাসেলস অনেক সময় শুকিয়ে যেতে পারে, রোগী স্বাভাবিক চলাফেরা এগুলো কিছুই করতে পারবে না। এক পর্যায়ে সে মানে ঘরে বৈঠক মানে হয়ে যেতে পারে, চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে, সে হয়তো বিছানায় থাকতে হতে পারে, অথবা প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা হাঁটুর প্রায় রোগী জাতীয় রোগী পেয়ে থাকি, যে এক পর্যায়ে সে আর কিন্তু দাঁড়াতেও পারে না। আমরা কয়েকটা ছবি দেখে আসি, ছবি দেখে এক্সপ্লেইন করলে একটু সুবিধা হবে বুঝতে। অবশ্যই এটা একটা হাঁটুর, যেটা আমরা বলছিলাম যে আর্থ্রাইটিস সমস্যা বা অস্টিওআর্থ্রাইটিস। উপরের যে বোনসটা ওটা হচ্ছে আপনার ফিমার, নিচে হচ্ছে টিবিয়া, এবং এই দুটো বোনস যেখানে লেগেছে, যে কালারটা একটু দেখতে এই কালারটা এখানে দেখা যায়, বোঝা যায় যে এটা কিন্তু একটা কালার থাকার কথা ছিল, মানে একই রকম দেখতে, কিন্তু এখানে দেখেন চেঞ্জ আসছে। হ্যাঁ, যেটা আমরা বলি মিনিসকাসগুলা এই আর্থ্রাইটিস রোগে, অস্টিওআর্থ্রাইটিস রোগে ক্ষয় হয়ে গিয়ে এখানে কিছুটা ফেটে ফেটে গিয়েছে, যেটা আমরা আরো ভালো করে দেখানোর জন্য এই পাশে গোল চিহ্ন দিয়ে দেখিয়েছি যে মিনিসকাসগুলা জায়গায় জায়গায় ক্রেক হয়ে গিয়েছে, যেটা আমরা আর্থ্রাইটিস রোগে সাধারণত এটা হয়ে থাকে। মিনিসকাস ক্রেক হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে জায়গাগুলো মিনিসকাস ক্ষয় হয়ে হয়ে হাড়ের উপরে যে মানে কভারিংটা এটা আর থাকবে না। তখন দুটো হাড় কিন্তু একসাথে লেগে যাবে এবং রোগী কিন্তু আর ব্যথায় হাড় নাড়াতে বা হাঁটু নাড়াতে পারবে না। এইটা আরেকটা ছবি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতেই বলছিলাম যে হাঁটু ব্যথার অন্যতম কজ হচ্ছে যদি ইনজুরি জাতীয় সমস্যা, যেমন প্লেয়ার বা বিভিন্ন বাহিনীতে যারা জব করে তাদের এই যে ইনজুরি হয়ে থাকে, উপরে দেখেন উপরে হাড় আর নিচের হাড় মাঝখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে হলুদ যে কালার, এই সাবস্টেন্সটা এটা ফেটে বা নাই, দুই টুকরো আলাদা আলাদা। দিস ইজ মিনিসকাস ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি, এবং হাঁটুর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট লিগামেন্ট। এই লিগামেন্ট যদি ইনজুরি হয়ে যায়, রোগী কিন্তু আর স্বাভাবিক হাঁটতে পারবে না। মানে লিগামেন্টটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে এটা আবার বিভিন্ন টাইপ হয়, পার্শিয়াল ইনজুরি বা ছিঁড়ে যেতে পারে, কমপ্লিট ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে দিস ইজ কমপ্লিট টিয়ার বা ছিঁড়ে যাওয়া। তো পার্শিয়াল টিয়ারে সাধারণত কোনো অপারেশনের প্রয়োজন হয় না, অনেক সময় রিহ্যাব চিকিৎসায় চলে আসে। কিন্তু যদি টোটালি কমপ্লিট টিয়ার হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট করলে দেখা যাবে যে হাঁটুটা চলে আসে। রোগী কমপ্লেইন করবে সে হাঁটতে পারছে না, মনে হয় যে হাঁটু বা পাটা খুলে আরেকদিকে চলে যাবে, এবং সে কিন্তু আর স্বাভাবিক দৌড় দিতে পারবে না। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো আঘাতের হিস্টোরি থাকতে হবে, যে পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট, সামহাও যে কোনো ইনজুরির সমস্যা থাকতে পারে। তো এই রোগীদেরকে আপনার সেক্ষেত্রে হয়তো রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হয়। আপনার সার্জারি আপনাকে আবার রিহ্যাবিলিটেশনে যেতে হবে। তো দিস ইজ অ্যানাদার কজ অফ আপনার হাঁটুর সমস্যা। আমরা পরের ছবিটা দেখি। এই ছবিটাতে হাঁটুর একটা এক্স রে, খুবই ইম্পর্টেন্ট ছবি, যেটা আমি আগের প্রথম ছবিতে বুঝিয়েছিলাম যে হাড়
কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়ার কারণে দুটো হাড় কিন্তু ক্লোজে চলে আসছে, আপনার পাশে যে অংশটা বোঝাই যাচ্ছে দুটো একেবারে লেগে গিয়েছে। একটা জোড়া সাধারণত গ্যাপ থাকবে, গ্যাপেই কার্টিলেজটা থাকে। সেই কার্টিলেজটা রেডিও মানে এক্সরেতে আসবে না, তাকে গ্যাপ দেখা যাবে, খালি কালো দেখা যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে কালো অংশটা নাই বললেই চলে, একেবারে লেগে গিয়েছে। এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস এবং মারাত্মক আর্থ্রাইটিস, যার কারণে দেখা যায় যে অনেক সময় রোগী কোমর ব্যথা আবার শুরু হতে পারে, মানে হাঁটুর ব্যথা থেকে এক পর্যায়ে কোমরে কিন্তু ব্যথা চলে যেতে পারে এবং রোগী এক পর্যায়ে দাঁড়াতেও পারবে না, শুয়ে বসেও থাকতে তার অলওয়েজ পেইন হবে। এবং এই এক্সরে, এটা অ্যানাদার এক্সরে, এটাও দেখেন একেবারে বোনস দুইটা লেগে গিয়েছে, যেটা আমরা বলি অ্যানকাইলোসিস বা ফিক্সড হয়ে যাওয়া। অনেক সময় হাঁটু দুটো বোনস যখন কার্টিলেজ থাকে না এবং ইনফ্লামেশন হতে হতে এক পর্যায়ে কিন্তু জোড়া দুটো ফিক্সড হয়ে যেতে পারে, তখন কিন্তু আবার হাঁটু রিপ্লেসমেন্টের একটা ব্যাপার চলে আসে। তো সাধারণত এই সমস্যাগুলো একদিনে হয় না, মোর দেন 7-8-10 বছর লেগে যায়। আস্তে 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 রুগী যখন ওই যে ব্যথার ওষুধ খেয়ে মিনিমাইজ করার চেষ্টা করে, সঠিক রিহাব চিকিৎসা না যায়, বা রুগী চিন্তা করে যাচ্ছি এই জাতীয় করতে করতে এক পর্যায়ে কিন্তু এভাবে চলে আসে। নেক্সট ছবিটা আমরা দেখি, এইটা হচ্ছে খুবই একেবারে প্রাথমিক পর্যায়ের একটা হাঁটুর ছবি, লাল হয়ে গিয়েছে। যখন কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করে, অস্টিও আর্থ্রাইটিস, তখন কিন্তু হাঁটু বা যে কোনো জোড়া এরকম কিছুটা রেডিশ হয়ে যাবে। আমরা যখন ধরি বা ফিজিক্যালি এক্সামিন করি, বোঝা যায় যে ওই হাঁটুটা অনেক গরম হয়ে গিয়েছে, হাত দিয়ে বোঝা যায়। চেহারাটা কিছু চেঞ্জ, যে স্কিনের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, যে আরেকটা হাঁটুর সাথে এই হাঁটুর কালারটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। এই জাতীয় ইনফ্লামেশন হতে হতে এই জাতীয় সমস্যা হতে পারে। এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে। তার থেকে আস্তে আস্তে রুগী, আমরা পরে যে ছবিগুলো দেখেছি, সেই জাতীয় আপনার সেকেন্ডারি বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ফোনটা মনে হয় কেটে গেছে, দুঃখিত দর্শক, আপনি আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করুন। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে চিকিৎসা প্রসঙ্গে যদি এখন আমরা আসি, যে কিভাবে আসলে হাঁটুর যেটা হচ্ছে, আমি যে চিকিৎসক যেটা বলবো, হাঁটুর সমস্যায় বা যে কোনো সমস্যায় মানে একেবারে কনফার্ম ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। রাইট। এখন যদি কারো হাঁটুতে আঘাত পেয়ে নিয়ে আসছে, তাহলে রুগী অলরেডি সে জানে যে তার কজটা কি, যে আমি আঘাত পেয়ে আসছি, তো সেই ক্ষেত্রে একরকম কজ। আর অনেক ক্ষেত্রে রুগী কোনো কিছুই জানে না যে তার হঠাৎ হাঁটু ব্যথা বা আস্তে আস্তে হাঁটু ব্যথা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হওয়া উচিত। কারণ না হলে আপনার সেকেন্ডারি বিভিন্ন সমস্যা অ্যারাইজ করতে পারে, তার হাঁটুটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে শুধু চিকিৎসার ক্ষেত্রে আপনার কেবল টাইমের ব্যাপার না, এখানে ইকোনমিক্যাল ব্যাপারে জড়িত। আপনার যখন প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণীত না হবে, তখন কিন্তু আপনার এটা সেকেন্ডারি কমপ্লিকেশন অ্যারাইজ করবে এবং কমপ্লিকেশন থেকে এক পর্যায়ে দেখা যায় হাঁটু নষ্ট হয়ে গেল বা টোটালি সে ডিসেবিলিটি হয়ে যেতে পারে, সে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে, তখনও তো আবার অপারেশনের একটা ব্যাপার চলে আসে। একটু আগে যেটা আপনি বললেন যে নি রিপ্লেসমেন্টটা কখন দরকার হয়, আসলে 7-8 বছর ধরে ভোগার পর হয়তো বা তখন দরকার, তখন আস্তে আস্তে এটা হয়। তো যদি ইনিশিয়াল স্টেজে যদি সে সচেতন হয়, চিকিৎসা নেয়, তাহলে তো অত দূর পর্যন্ত যেতে হয় না। হ্যাঁ, এবং নিজে নিজে যেন চিকিৎসা না নেয়, বা বেশিরভাগ রোগী হয়তো ব্যথা হলো, ব্যথার ওষুধ খেয়ে সে মিনিমাইজ করার চেষ্টা করে, কিছুদিন হয়তো ব্যথার ওষুধ খেলে তো ব্যথা কমবেই, তো সেটা হয়তো কয়েকদিন যায় বা কয়েক মাস যায়। বা অস্টিওআর্থ্রাইটিসের প্রাথমিক পর্যায়ে মানে দেখা গেল একবার ব্যথা হলো, কিছুদিন পেইন কিলার খেলে হয়তো দেখা যায় 2-3 বছরের রোগী ভালো থাকতে পারে, কিন্তু এটা যে আর্থ্রাইটিস ডেভেলপ করেছে রোগী কিন্তু জানে না। তো এই জন্য রোগী যদি মানে শুরুতেই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিসটা করে ফেলে, তাহলে অন্তত সে জানলো কি হয়েছে, তাহলে সেকেন্ডারি যে কমপ্লিকেশনগুলো এগুলো কিন্তু হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, আমি ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্যারের সাথে কথা বলছি। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলুন। স্যার, আমার হাঁটুতে সমস্যা, তো হাঁটুর সমস্যাটা এখন বুঝতে পারছি না, সেটা ধীরে ধীরে আমি কোমরে বুঝতে পারতেছি। এখন কোমরের সমস্যাটা হচ্ছে যে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তখন আমি বুঝি যেমন কাঠের টুকরার মতো কোমরটা এত শক্ত লাগে, ব্যথা থাকে সবসময়। তো সেটার জন্য আমি কোনো কাজ করতে পারি না বা উঠাচলা করতে পারি না, সেরকম হয় না। আমি কাজ করি, তবে বেশি কাজ করলে যেটা হয় সাধারণত ব্যাকবোন থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত প্রচন্ড ব্যথা হয়। এখন সেটা আজকে 3 দিন থেকে স্যার ব্যথাটা প্রচন্ড হচ্ছে, মানে কোনোভাবেই ইয়ে করতে পারতেছে না। আর আমি নর্মালি এমনিতে অস্টাকল ডি যেটা ওইটাই খাচ্ছি, মানে নিজের ইয়েতেই, যাতে মানে ক্যালসিয়াম হয়তো হয় হচ্ছে বা এরকম।
আপনার বয়স কত? ট্রিটমেন্ট আমি নেইনি স্যার, আমার 32 চলতেছে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমি হাউসওয়াইফ। আপনার বলছিলেন যে হাঁটু ব্যথাও হতো, এখন কি হয়? হ্যাঁ, হাঁটুর ব্যথাটা এখন কমপ্লিট নাই, এখন নাই, কিন্তু আমি এখন কোমরে ব্যথাটা বুঝতেছি। আমার হাঁটুতে এখন আমি প্রবলেম বুঝতেছি না। 1 সপ্তাহ আগে যেটা ছিল হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, সেটা কোমরে, মানে ওই ব্যথাটা যেন আমি বুঝতে পারলাম যেন কোমরে হচ্ছে, মানে কিরকম ব্যথা উপর দিকে দিয়ে যায় কোমরে উঠতেছে এরকম। জি দর্শক, এখন দেখতেছি যে হাঁটুর ব্যথাটা কমে গেছে, কিন্তু কোমরের ব্যথাটা আছে, প্লাস ব্যাকবোনের জন্য সমস্যাটা হয়। আচ্ছা এটা ধন্যবাদ। স্যার যদি কোনো উপায় বলেন। অবশ্যই, আর ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। ওনার সমস্যাটা মেকানিক্যাল ব্যাক পেইন। এটা মেকানিক্যাল, যেটা আমরা পিএলআইডি বা এই জাতীয় মাসেল স্পাজম থেকে হতে পারে, ব্যাক মাসেলস যেটা আমি বলছিলাম বায়োমেকানিক্যাল সমস্যা থেকে হতে পারে। মহিলাদের অনেক সময় পারিবারিক বিভিন্ন কাজের কারণে যে নিচে বসে বসে কাজ করে, দেখা যায় 2-3 ঘন্টা একটানা কাজ করছে, সে হয়তো খেয়ালও করে না, বা পারিবারিক বিভিন্ন কাজ থেকে হতে পারে, সামনে ঝুঁকে অনেক সময় অনেক কাজ করতে হয়, এই সকল কাজে ব্যাক পেইনে এটা হয়, বা মেকানিক্যাল সমস্যা থেকে হতে পারে। তো দর্শক, আমার মনে হয় আপনার কোমরে একটা এমআরআই করে ফেলা দরকার। এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিসড হয়ে যাবে। আর যেহেতু এখন আর হাঁটু ব্যথা নেই, অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে, ইটসেলফ আবার নিজেও ভালো হয়ে যেতে পারে। তো আমার মনে হয় আপনার কোমরের একটা এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিস হয়ে যাবে। আপনি এই সময়ের ভিতরে একটু রেস্টে থাকেন, কিছুদিন 7-8 দিন রেস্টে থেকে দেখেন, একটু গরম সেঁক দেন কোমরে, রেগুলার 2-3 বার দিতে পারেন 5-6 মিনিট করে। আর না হলে অবশ্যই এটা না কমলে বা বারবার হতে থাকলে আপনাকে অবশ্যই এমআরআই করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। হাঁটু ব্যথা থেকে কি আরো নিচের দিকে, যেমন গোড়ালিতে কোনো সমস্যা হতে পারে, বা পায়ের পাতায় কোনো সমস্যা হয়? অবশ্যই হাঁটু শরীরের নিচের অংশে একটা মানে মাঝখানে অবস্থান করে। একদিক দিয়ে আপনার কোমর, হিপ জয়েন্ট এবং নিচে অ্যাঙ্কেল জয়েন্ট, সে মাঝামাঝি আছে। তো হাঁটুতে কোনো সমস্যা হলে যেভাবে কোমরও সমস্যা হতে পারে অ্যাজ লাইক, আবার হাঁটুর সমস্যা কিন্তু অ্যাঙ্কেলেও সমস্যা হতে পারে, অথবা মাসেলসে বিভিন্ন মাংসপেশিতে সমস্যা হতে পারে। হাঁটু যদি ব্যথা ভোগে বা হাঁটুর সমস্যা দীর্ঘদিন ভুগতে ভুগতে এক পর্যায়ে দেখা যায় যে পায়ের গোড়ালির তলায় অনেক সময় হাড় বেড়ে যায়, যেটা আমরা ক্যালকেনিয়াল স্পার বলে থাকি, বা প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে, অথবা অ্যাঙ্কেল জয়েন্টে সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। মানে পায়ের যে আমরা যেটা অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালির যে জোড়াটা, সেখানে কিন্তু হাড় ক্ষয় হতে পারে। অবশ্যই একটা থেকে আরেকটা কিন্তু কনসিকুয়েন্স আসতে পারে। তো সাধারণত হাঁটু ব্যথার বেশিরভাগ সমস্যাগুলো হাঁটুর ইটসেলফ হয়, মানে হাঁটুর ভিতরেই হয়ে থাকে। আর আমি যেটা বলবো, আসলে হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে আমার যে দীর্ঘদিন প্র্যাকটিসের অভিজ্ঞতায় এবং সারা ওয়ার্ল্ডে রিসার্চে যেটা দেখা গিয়েছে, বাংলাদেশে আমরা কি করি, হাঁটু ব্যথা হলেই রোগীরা আর চলাফেরা করে না। হাঁটু ব্যথা হলেই দেখা যায় 30 বছর বয়সে চেয়ারে বসে নামাজ পড়ছে। নট অনলি হাঁটু ব্যথা, কোমর ব্যথা হলো নামাজ পড়া চেয়ারে, আর উঠবে না, বসবে না, বা হাঁটু ভেঙে বসা বন্ধ হয়ে যাবে, সিঁড়ি বাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো তা থেকে কিন্তু হাঁটু আরও খারাপ হতে পারে। আমরা এমনও রোগী দিয়ে দেখেছি যে যারা হয়তো প্রাথমিক পর্যায়ে হাঁটু ব্যথা হয়েছে, কিছুদিন পেইন কিলার খাওয়ার পরেও ব্যথা কমার পরে দেখা যায় আবার স্বাভাবিক যখন নামাজ রোজা সে শুরু করলো, উঠবস করে নামাজ পড়ে স্বাভাবিকভাবে, বা সিঁড়ি বা এক পর্যায়ে সে কিন্তু আর হাঁটু ব্যথা নাও থাকতে পারে। তো এই জিনিসগুলোতে একটু সচেতনতা জরুরি। যে বাংলাদেশে প্রায় আমি দেখে থাকি যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া, এতে কিন্তু মানুষের জোড়াগুলো আরও নষ্ট হয়ে যাবে। কারণ মানুষের শরীর হচ্ছে মুভমেন্ট করতে হবে, মাসেলস যত বেশি মুভমেন্ট করবেন আপনার জোড়া তত বেশি ভালো থাকবে, ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড ঠিকমতো প্রোডাকশন হবে, মাসেলসে যে আর্গোনমিক্স ভালো থাকবে, বায়োমেকানিক্যাল অবস্থা ভালো থাকবে, এবং মাসেলের ইলাস্টিসিটি। একটা মাসেলস কিন্তু আপনার টান দিলে বড় হয়, টানলে আমরা হাত যেমন স্ট্রেচিং করলে বড় হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে, ওয়ান টাইপ অফ মানে আপনার ইলাস্টিসিটির মতো বা রাবারের মতো। তদ্রূপ হাঁটুর সমস্যা যখন হয়, আপনি যখন হাঁটু আপনার বসে থাকবেন বা উঠবস করবেন না, তখন কিন্তু মাসেল একেবারে কন্ট্রাক্টেড হয়ে জোড়া টোটালি নষ্ট হয়ে যেতে পারে। আমরা একজন দর্শক আমাদের সাথে আছেন, আমি ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলিপুর দেওয়ান কুড়িগ্রাম রোমারি থেকে বলছি আপা। জি। আমার 2014 সালে ফুটবল ক্ষেত্রে ব্যাট বাই একটু হাঁটুর মধ্যে আঘাত পাইছিলাম, কিন্তু এতদিন কোনো সমস্যা হয় নাই, প্রায় 1 মাস হলো। জি বলো। আমি একটি ওষুধ খাচ্ছিলাম, শুধু একটা ব্যথার ট্যাবলেট খাচ্ছিলাম, 2টা। ইদানিং আমি ডাক্তার দেখাইছি, এক্সরে করছি, কিন্তু ওষুধ দিচ্ছে আমার হলো কার্টিবন আর হলো ক্যালসিয়াম। কিন্তু ওই যে কার্টিবন ট্যাবলেটটা খাওয়ার পরে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে।
পায়ের যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না আর কি ওষুধটা খাওয়ার পরেও। আপনার হাঁটুর এখন কি সমস্যা হয় বর্তমানে? একটু মানে কোনো ব্যথা নাই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাটা উঁচা নিচা বা কোনো কারণবশত পাটা ফেলাতে একটু কিন্তু কম বেশি হয়। তো সেই ক্ষেত্রে চিন্তিত ওটা যেন মাথায় আসি হয়। আচ্ছা, কোনো ব্যথা নাই। বুঝতে পেরেছি। আপনার বয়স কত? উনি বলছে যে আপনার হাঁটুটা ক্ষয় গেছে, ওষুধ খাচ্ছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এখনো। আপনার বয়স কত? আমার বয়স 32। 32। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আসলে আমরা বিরতির পর এই দর্শকের প্রশ্ন উত্তরটি দেব। অবশ্যই। প্রিয় দর্শক, এবার নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, তার উত্তরটা দিয়ে শুরু করব। যে ওনার বয়স 32 বছর এবং আঘাত পেয়েছিল হাঁটুতে, হয়তো ব্যথার ওষুধ খেয়ে এখন এই পর্যায়ে আছে। এখন সমস্যা হচ্ছে ব্যথা নেই, বাট সমস্যা ওনার কাছে মনে হয় যে হাঁটু উঁচু নিচু জায়গায় সে হাঁটতে পারে না, স্বাভাবিকভাবে হাঁটার সমস্যা হয়। তো আমার যেটা মনে হয় এটা হচ্ছে, আমি এর আগে বলছিলাম যে ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি হয় বা মিনিসকাস ইনজুরি হতে আঘাত থেকে সাধারণত এটা হয়ে থাকে। আঘাত পেলে প্রাথমিক পর্যায়ে হয়তো রোগী বুঝতে পারে না, কিছুদিন পেইন কিলার খাওয়াতে অনুভূতিটা চলে যায় যে বা কি সমস্যাটা সে বুঝতে পারে না। এক পর্যায়ে পরবর্তীতে বোঝা যায় যে সমস্যা দেখা দিচ্ছে। এই দর্শকের কিন্তু আঘাতের হিস্ট্রি আছে। তো দর্শক, আপনার হাঁটুর একটা এমআরআই করে ফেলা দরকার, অথবা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। আমরা হাঁটুর কিছু টেস্ট আছে, হাতে দেখলে আমরা বুঝতে পারি আপনার হাঁটুতে ভিতরে কোনো সমস্যা আছে কিনা, অথবা একটা এমআরআই করলেও সমস্যাটা বোঝা যাবে। দেন আপনাকে চিকিৎসায় যেতে হবে। যেহেতু আপনি দীর্ঘদিনের সমস্যা ভুগছেন, এখন সম্ভবত ভিতরে কোনো ইনজুরি আছে, কোনো আপনার মিনিসকাস হতে পারে, অথবা লিগামেন্ট, ক্রুসিয়েট লিগামেন্ট বা অন্য কোনো বাইন্ডিং লিগামেন্ট ইনজুরি থাকতে পারে, যার কারণে আপনার হাঁটায় সমস্যা হচ্ছে। এবং এটা যদি আপনি বসে থাকেন, আস্তে আস্তে কিন্তু এক পর্যায়ে আপনার হাড় ক্ষয় শুরু হয়ে যাবে, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। তখন 3-4টা কমপ্লেইন অ্যাট এ টাইমে হাঁটুতে আসতে পারে। তো আপনি একটা এমআরআই করে দেখেন, আর যদি ওজন বেশি হয়ে থাকে ওজন কমিয়ে ফেলুন, আর আপনার স্বাভাবিক জীবনযাপন করুন, এতে কোনো বাধা নিষেধ নাই। এমআরআই করার পরে অবশ্যই সমস্যাটা বোঝা যাবে। আসলে আমরা তো সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমাদের কি ধরনের ফুড খাওয়া উচিত, লাইফস্টাইল কেমন হওয়া উচিত এটা প্রিভেনশনের জন্য? অবশ্যই হাঁটু ব্যথা এমন একটা সমস্যা যেটা থেকে আপনার এক হচ্ছে ব্যথা থেকে হাঁটু সমস্যা থেকে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা লাইফস্টাইল থেকে আবার হাঁটু ব্যথা হতে পারে, ভাইস ভার্সা, দুটা থেকে হতে পারে। সাধারণত হাঁটু ব্যথা যে কারণগুলো আমরা বলছিলাম, সেক্ষেত্রে অনেকাংশেই রোগীর কোনো থাকে না, যে বিভিন্ন আর্থ্রাইটিস বা ইনজুরি থেকে হয়ে থাকে। কিন্তু যদি অতিরিক্ত ওজন হয় সাধারণত, তা থেকে কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে। কারণ ওভার ওয়েট থেকে আস্তে আস্তে এক পর্যায়ে যখন বয়স বাড়তেই থাকে, তখন দেখা যায় হাঁটুতে এই যে অতিরিক্ত ওজনের চাপে যে আমাদের যে কুশন যেটা বলছিলাম যে মিনিসকাস, এগুলো কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে ক্ষয় হতে থাকে বা ফাইব্রোসিস হয়ে যায়, ক্ষয় হয়ে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তো ওজন একটা ইম্পর্টেন্ট, আমি মনে করি যে হাঁটু ব্যথার ক্ষেত্রে ওজন কমিয়ে ফেলা। যদি কারো অতিরিক্ত ওজন থাকে, শরীরে যে পরিমাণ ওজন থাকার কথা, তো ওজন কমানোর ক্ষেত্রে যেটা করতে হবে যে যদি আপনার একটা হচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে, যে ওজন কমানোর ক্ষেত্রে নিয়মিত হাঁটা একটা বেস্ট এক্সারসাইজ। খাবারের তালিকা যেমন হাই রিচ ফুড, যে সকল খাবারে অতিরিক্ত কোলেস্টেরল থাকে বা চর্বি জাতীয় খাবার পরিহার করা, বিভিন্ন আপনার রেড মিটস, বিভিন্ন যেমন গরু, খাসি, ছাগল, এই সকল জিনিসের মাংসগুলো কিন্তু অনেক ওজন বাড়ায়। ডাল জাতীয় খাবার, এনি টাইপ অফ বিন, এগুলো কিন্তু ওজন বাড়ায়, হাই রিচ প্রোটিন যেটা আমরা বলে থাকি। অথবা সুগার, মানে ডাইরেক্ট সুগার, দোকান থেকে কেনা যে মিষ্টি, এতে ওজন বাড়ায়। তো এই জাতীয় খাবার এটা কিন্তু অনেক সময় হয়ে যায়। অনেক সময় আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশনই প্রচলিত যে খাবারের শেষে একটু মিষ্টি খাওয়া, এটা বাংলাদেশে চলে আসছে। তো এই জিনিস থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। আমরা আরো কথা বলবো, লাইফস্টাইল সম্পর্কেও জানবো। একটা ফোন নিয়ে আসি।
প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ারি থেকে। জি, আপনার সমস্যা বলুন। জি, আমি ওয়ারি থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে গত জানুয়ারি থেকে প্রায় 10 মাস হয়ে গেল আমার আপনার ব্যাক পেইন, এই বিশেষভাবে কোমরের মাঝখানে এখানে পেইন হয়। আর এই প্রথম দিকে জ্বালা পোড়া ছিল না, এখন কিন্তু এই বার্নিং হয় এবং এই মাজার মাঝখান বরাবর একটু সামনের দিকে ঝুঁকতে গেলে একদম শক্ত হয়ে থাকে। আপনার বয়স কত? আমার বয়স 40। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি। বসে থাকতে হয় নাকি দৌড়াদৌড়ি করেন, চলাফেরা করেন? না, আমি অফিসেই কাজ করি, তবে এমনি হাঁটা চলাও করি বিকালের দিকে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন এই জন্য ইতিমধ্যে? এই যে আমি অনেক জায়গায় দেখিয়েছি, ওনারা ওই থেরাপি এবং বিভিন্ন ম্যানুয়াল থেরাপি এগুলো দিয়েছেন, ভালো হয়নি। জি, আপনি কি সমস্যাটা বলতে পারবেন? ডাক্তার সাহেবরা আপনার কোমরে বা মেরুদণ্ডে কি সমস্যার কথা বলেছে? এখানে কি ডিস্কের সমস্যা বা আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, এই যেহেতু কিছু বলেছে? ওনারা যেটা এমআরআই করলেন, বললেন যে স্পাইনাল ন্যারোয়ে, এটা খুব সামান্য, এটা নাকি অনেকেরই থাকে, বাট এটা খুব বেশি মেজর সমস্যা না। কিন্তু আমার তো আজকে 10 মাস হয়ে গেল, ব্যথাটা ভালো হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার বয়স যে বয়স এবং মিডল এজড এবং আপনার পিছনে এখন কিন্তু জ্বালা পোড়া শুরু হয়েছে, জ্বালা পোড়া বার্নিং টাইপ সেন্সেশন, এটা এক প্রকারের পেইন। আমরা পেইনের সংজ্ঞাতেই বলেছি যে কোনো অস্বস্তিকর অনুভূতি। তো ব্যথা মানে যে মুভমেন্ট করলে ব্যথা হবে তা না, অনেক সময় রোগী শুয়ে থাকলেও কিন্তু জ্বালা পোড়া এই জাতীয় পেইন হতে পারে। তো এইটা আমার যেটা মনে হচ্ছে, ওনার ক্লিনিক্যালি কথা এবং ডায়াগনোসিস যেটুকু শুনলাম, মনে হচ্ছে ওনার দুটো সমস্যা এট এ টাইমে হয়েছে। একটা হচ্ছে ডিস্কের সমস্যা আছে, নাম্বার 1, নাম্বার 2 ওনার আর্থ্রাইটিস ডেভেলপ করেছে বয়সজনিত। সাধারণত আর্থ্রাইটিসে জ্বালা পোড়াটা আসে, মেরুদণ্ডের একটু বার্নিং সেন্সেশন মনে হবে রোগীর। তো আমার মনে হয় দর্শক, আপনার রিডায়াগনোসিস করা দরকার, বা আপনার কনফার্ম কেন এটা হচ্ছে। অনেক কারণে হতে পারে, যে ডিস্কের সমস্যা থেকে হতে পারে, হাড়ের সমস্যা, জোড়ার সমস্যা থেকে হতে পারে, পেশাগত কারণে হতে পারে, যেটা আমরা এখন এইটার উপরে বেশি জোর দিচ্ছি। যে অনেক সময় ডেস্কে বসে কাজ করা, সামনে ঝুঁকে কাজ করা, তা থেকে পিছনে বিভিন্ন মেকানিক্যাল ইনজুরি হয়ে থাকে, সাধারণত এমআরআই চলে আসার কথা। তো আপনার যেহেতু এটা সমাধান হচ্ছে না, আমার মনে হয় আপনাকে রিডায়াগনোসিস করলে বেটার হতো, অথবা আমি যদি সরাসরি দেখতাম এটা আরও বেটার হতো। ডায়াগনোসিসটা কনফার্ম করার দরকার। আর আমি সাজেস্ট করব, আপনার আপাতত আপনি কিছুদিন রেস্টে থাকেন, রাতে যখন ঘুমাবেন 1 ঘন্টা অন্তত উপর হয়ে শুয়ে থাকেন। আর আপনার ওজনটা যদি বেশি হয়ে থাকে একটু কমিয়ে ফেলুন। ডেস্ক জব যদি করেন সেক্ষেত্রে একটানা 1 ঘন্টার বেশি বসে থাকবেন না। এই অভ্যাসগুলো চেঞ্জ করে দেখেন, স্পাইন সোজা করে বসবেন, আশা করি ইমপ্রুভ হয়ে যাওয়ার কথা। না হলে আপনাকে রিডায়াগনোসিস করে কনফার্ম হতে হবে সমস্যাটা কি হচ্ছে। আমরা খাবার দাবার নিয়ে কথা বলছিলাম যে কি ধরনের খাবার খাওয়া উচিত। যাদের গাউট আছে বা গাউটি আর্থ্রাইটিস, তাদের খাবার দাবার কেমন হওয়া উচিত? যেমন ইউরিক অ্যাসিড লেভেলটা যাদের বেড়ে যায়। এক্স্যাক্টলি, ইউরিক অ্যাসিড থেকেও কিন্তু আপনার হাঁটু ব্যথা হয়ে থাকে, এবং শুধু হাঁটু না, মানে আমাদের বৃদ্ধাঙ্গুল, পায়ের বা অন্যান্য সারা শরীরে ব্যথা হতে পারে। আমি যে ইতিপূর্বে যে খাবারগুলোর কথা বলেছি, এই খাবারগুলা একদিক দিয়ে ওজন বাড়ায়, আর দিক দিয়ে কিন্তু আপনার আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। হাই রিচ ইউরিক অ্যাসিড থাকে, যেমন বিন জাতীয় খাবার, ডাল জাতীয় যত খাবার আছে, আর কিছু শাক যেমন পিচ্ছিল জাতীয় যে সকল শাক, পুঁই শাক, তা থেকে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এবং রেড মিট, গরুর কলিজা বা এনি যে কোনো প্রাণীর কলিজা, এতে কিন্তু প্রচুর ইউরিক অ্যাসিড থাকে। তো এই খাবারগুলো আসলে অকেশনালি খাওয়া যেতে পারে, কিন্তু রেগুলার যদি ডায়েটে নিয়ে আসে খাবারের মেনুতে, তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে এবং এই জাতীয় আর্থ্রাইটিস ডেভেলপ করবে, বা সারা বছরই আপনার ব্যথায় থাকবে। এবং খুবই ইম্পর্টেন্ট, মজার বিষয় হচ্ছে, আমি তো সারা বিশ্বের রোগী দেখি, আমাদের যে সকল রোগী মধ্যপ্রাচ্যে থাকে, তারা যখন আমাদের কাছে আসে সবার ইউরিক অ্যাসিড বাড়িয়ে নিয়ে আসে। আমরা যখন লেভেল দেখি সিরাম ইউরিক অ্যাসিড সবার বেড়ে যায়। আর মূল কারণটা হচ্ছে ওই সকল দেশে খাবারের তালিকাতেই আপনার বিভিন্ন মাংস, মানে আমরা বাংলাদেশে যেমন বিভিন্ন অন্য খাবারগুলো পাই, দেশি মাছ খেতে পারি, ওখানে কিন্তু অ্যাভেলেবেল না, যার কারণে তারা এই যে মাংসটা বেশি খেয়ে থাকে আর জানেও না, হয়তো
অতিরিক্ত পরিশ্রম করতে হয়তো বা খাবারের চাহিদা বেড়ে যায়, এই খাবারগুলো খায়, যার কারণে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আমরা এটা আসলে অনেক ইন্টারেস্টিং, এই বিষয়টা আরো কথা বলবো একটা ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে নাহিদ চৌধুরী বলছি। আমি স্যার সঙ্গে একটু কথা বলছি। জি, আমরা সবাই শুনতে জি, পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। স্যার, আমার প্রায় 2 বছর ধরে এই প্রবলেমটা। আমার বয়স হচ্ছে 27। আমার ওয়েটটা একটু বেশি, বর্তমানে 90 কেজি। হুম। তো আমার হচ্ছে আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা ছিল না, কোমরে ব্যথা। তো এই ব্যথাটা আপনার স্থির নয়, হ্যাঁ, এটা ডান মানে কোমর থেকে নিচের দিকে নামে, হাঁটুর দিকে নামে আর কি। তো এটা আপনার যদি বাম পায়ে হয় ডান পায়ে থাকে না, আবার ডান পায়ে হলে বাম পায়ে থাকে না আর কি। তো ব্যথাটা আপনার কোমর থেকে মানে নিচের দিকেও নামে, মাঝে মধ্যে মানে পিঠের দিকেও চলে আসে আর কি। তো আপনি কি ডাক্তার দেখিয়েছেন ইতিমধ্যে? যে আমি ডাক্তার দেখিয়েছিলাম, লাস্টে অ্যাপোলোতে ট্রিটমেন্ট নিয়েছিলাম। কি বলেছে ওনারা? উনি কি আপনাদের সমস্যা? বাতের সমস্যার কথা বলেছেন আর কি। মানে কোনো রোগের নাম বলতে পারবেন আপনি? বাত তো অনেক টাইপ, যেমন আর্থ্রাইটিসের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। না, এই ধরনের আমি কোনো বলতে পারবো না, জাস্ট উনি সাজেস্ট করেছিলেন। আচ্ছা, আপনি কি চিকিৎসা নিয়েছেন এটা বলতে পারবেন, যে কি জাতীয় ওষুধ বা আমি মেডিসিন দিয়েছিলেন, যে পেইনকিলার দিয়েছিলেন, একটা ক্যালসিয়াম দিয়েছিলেন, আর যে স্যালাজিন, যে এটা সালাজোপাইরিন খাওয়া? আপনি কি খান এখন? এখন খাচ্ছি না। বাট সালাজিন দিয়েছিল আপনাকে ডাক্তার সাহেব? জি জি জি, স্যালাজিন, ভ্যাকসিন আর স্যান্ডোকেল দিয়ে 3টা মেডিসিন দিয়েছিলেন। ওকে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা, যেহেতু সালাজোপাইরিন দিয়েছে অবশ্যই ডায়াগনোসিস ছিল, উনি হয়তো জানে না রোগী, যেটা বিভিন্ন আর্থ্রাইটিসে এটা হয়ে থাকে। অ্যানকাইলোজিং থেকে হতে পারে, বা সেরোনেগেটিভ বিভিন্ন আর্থ্রাইটিস আছে, অনেক লটস অফ আর্থ্রাইটিস, যেটা আমরা বলি 100 টাইপস, মোর দ্যান 100 টাইপস। তো সাধারণত এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার, তা থেকে এই ব্যথাগুলো হয়ে থাকে। কোমর ব্যথা হবে, সারা শরীরে ব্যথা হবে, এবং ইয়াং রোগী কিন্তু। তো আমার মনে হয় দর্শক, যেহেতু সালাজিন দিয়েছে, ডাক্তার সাহেব যেভাবে ওষুধগুলো দিয়েছে অবশ্যই কন্টিনিউ করা উচিত। পেইন কিলার আপনি না খেতে পারেন, কিন্তু সালাজিন কোনো ব্যথানাশক ওষুধ না, এটা আপনার রোগের বিরুদ্ধে কাজ করবে। আপনি ওনার সাথে কথা বলে অথবা প্রয়োজনে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এই ওষুধগুলো কন্টিনিউ করেন। আর আপনার এই ইন দ্য মিন টাইম আপনাকে কিছু ইলেকট্রোথেরাপি করতে হবে, রিহ্যাব থেরাপি কোমরের জন্য, তাহলে ব্যথাটাও কমে যাবে, আপনি ফিজিক্যালি ফিট হয়ে যাবেন, এবং আপনার হয়তো 2-3 বছর ডাক্তারদের আপনার টাচে থাকতে হবে বা ফলো আপে থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন এবং ভবিষ্যতেও ভালো থাকতে পারবেন। আমরা কথা বলছিলাম যে খাবার দাবার কেমন হওয়া উচিত প্রিভেনশনের ক্ষেত্রে। অবশ্যই, যেটা লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট। জি, তো এই সকল খাবারগুলো আমাদের কিন্তু পরিহার করা উচিত, যেগুলো আমরা বলছিলাম ইতিপূর্বে। এই খাবারগুলো ওজন বাড়ায়, পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি করে। শুধু এটা না, আপনার রেড মিট যদি বেশি খায় হার্টের সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এমনকি মস্তিষ্ক রক্তক্ষরণ হতে পারে, বা স্ট্রোক জাতীয় সমস্যা হতে পারে। তো খাবার তালিকা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে এই সকল খাবার, পার্টিকুলারলি যাদের কোলেস্টেরল লেভেলটা বেশি, ইউরিক অ্যাসিড লেভেল বেশি, তাদের এগুলো তো অনেক কম খাওয়া উচিত। তাদের আমি বলবো যে একেবারেই বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এই সকল খাবার আবার লোভনীয়, কারণ একবার খেলে কিন্তু রোগী আবার খাওয়ার হয়তো ট্রাই করে, অথবা বিভিন্ন অকেশনে গেলে হয়তো খেয়ে ফেলে। আর তাছাড়া আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা লাইফস্টাইলের ক্ষেত্রে অনেকে আছে নিচে বসে কাজ করে, বিভিন্ন মানে পেশাগত কারণে তাকে নিচে বসে থাকতে হয়, তো সেই ক্ষেত্রেও যেন অন্তত একটানা 1 ঘন্টার বেশি না বসে, 1 ঘন্টা পর পর একটু দাঁড়ায় বা একটু হাঁটাহাঁটি করে দেন আবার কাজ করে, অথবা সেই কাজকেও মডিফাইড সে করে নিতে পারে তার মতো করে, যেন একেবারেই নিচে বসে থাকতে না হয়। এবং আপনার যারা অনেক সময় মহিলারা স্পেশালি আপনার হাই হিল জুতো ইউজ করে, উঁচু জুতো, তা থেকে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। তো এই লাইফস্টাইলগুলো চেঞ্জ করা দরকার, যে জুতো ব্যবহার, বা আপনার অনেক সময় টু ফ্ল্যাট জুতো ইউজ করে অনেকে, একেবারে পাতলা জুতা এবং খুব হার্ড, তা থেকে কিন্তু পায়ের তলায় ব্যথা হয়, এবং পায়ের তলা থেকে আবার হাঁটুতে ব্যথা হতে পারে। তো এই লাইফস্টাইল আমাদের অবশ্যই চেঞ্জ করা উচিত। এবং কোমর থেকে যেমন হাঁটুতে ব্যথা হতে পারে, আবার পায়ের তলা থেকেও আবার হাঁটুতে ব্যথা হতে পারে। কারণ হচ্ছে এটা হচ্ছে পায়ের তলায় যখন ব্যথা বা ইনজুরি হয় জুতোর কারণে, তখন দেখা যায় যে এই ইনজুরি একটা হয়তো এক পায়ের তলায় ব্যথা হলো, সে কি করে আরেক পায়ের উপরে ভর দেয় বেশি, তখন দেখা যায় ওই পায়ে আবার একটা ইনজুরি তৈরি হয়ে যায়, এবং আরেক পায়ে ইনজুরি হলে আবার দেখা যায় ব্যথাটা চলে আসবে কোমরে আবার ডিস্ক প্রলাপজনিত সমস্যা হতে পারে। অনেক সময় ব্যথার কারণে খুঁড়িয়ে হাঁটে, এই যে খুঁড়িয়ে হাঁটার কারণে স্পাইনে সমস্যা হবে। এমনও আমরা রুগী পেয়েছি যে স্পাইন টোটালি বেঁকে গিয়েছে, রুগী জানেও না, হিস্ট্রি নিয়ে বা অ্যাসেসমেন্ট করে দেখা হয় যে পায়ের হাঁটুর ব্যথা বা
পায়ের তলার সমস্যা থেকে এই সমস্যাটা চলে আসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, লাইফস্টাইল খুবই ইম্পর্টেন্ট, বিছানা খুবই ইম্পর্টেন্ট, শোয়ার বিছানা হতে শুরু করে খাবার হতে শুরু করে কাজের ক্ষেত্রেও, মানে আমরা অনেক সময় কিছু জিনিস আছে নিচু থেকে উঠানোর সময় হুট করে টান দিয়ে বসি, অথবা প্রীতি ম্যাচ খেলা, যেমন এটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রায় রুগী পেয়ে থাকি যে হয়তো উনি 10 বছর ধরে কোনো খেলাধুলাই করেন নাই, মানে ওনার জন্য এটা আনইউজুয়াল, এবং যেটা থেকে হাঁটু ব্যথাটা খুব হতেই পারে, common, খুব একেবারে স্বাভাবিক। প্রায় আমরা এই রুগী পেয়ে থাকি। আমরা আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আগামী পর্বে ঘাড় ব্যথা নিয়ে কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে আমরা কথা বলবো ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।